প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, আজকে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, অনেকের কাছে এই অধ্যায়টি বা ব্যাংক সমন্বয় বিবরণী করতে অনেক কঠিন মনে হয়। আশা করি আজকে আমার এই ক্লাসটি করার পরে তোমাদের কাছে অঙ্কটি অনেকটাই কিন্তু সহজ মনে হবে। তাই তোমরা শুরু থেকেই শেষ পর্যন্ত এই ক্লাসটি লক্ষ্য করবে। এখানে একটি কথা বলা আছে যে ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ও ব্যাংকের হিসাবরক্ষক স্ব-স্বভাবে একটি ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেন লিপিবদ্ধ করে। এর অর্থ হলো কি, আমি একজন ব্যবসায়ী, আমার ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া, সেই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা, এই যে লেনদেনগুলো, যে লেনদেনের মাধ্যমে টাকা জমা হয় এবং যে লেনদেনের মাধ্যমে ব্যাংক থেকে টাকাটি চলে যায়, ব্যাংক যেরকম তার হিসাবরক্ষক তারা যেরকম সংরক্ষণ করে, ঠিক তদ্রূপ আমি ব্যবসায়ী হিসেবেও আমাকে একটি প্রতিষ্ঠানের নগদান বই, তার মাধ্যমে এই ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যটা কিন্তু লিপিবদ্ধ করতে হয়। পরবর্তীতে না জানার কারণে উভয়ের লেনদেনের গরমিল দেখা দেয়, যার কারণে ব্যাংক হিসাবের সঠিক চিত্র পাওয়া যায় না। পরবর্তীতে এই গরমিল বের করার জন্যই বা এই গরমিল বের করার জন্যই এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। এখানে বের করার জন্যই হবে। ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে আমরা সহজেই উপস্থাপন করতে পারি। মনে করো একটি পরিবারের নিত্য নৈমিত্তিক খাতে অর্থ খরচ করতে হয়। নিত্য নৈমিত্তিক বলতে কি বোঝায়? চাল লাগে, ডাল লাগে, তেল লাগে, বাড়ির বাজার খরচ করতে হয়, হ্যাঁ, ওষুধ ক্রয় করা, এভাবে ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য কলম খাতা অনেক কিছু কিন্তু প্রয়োজন হয়। মনে করো একটি পরিবারের কর্তা হলো একজনই, তিনি ছাড়া এই জিনিসগুলো বাজার থেকে ক্রয় করার জন্য আর কেউ নেই। যাবতীয় প্রয়োজন যখন তাকে বলা হবে, সে বাজার থেকে ওই জিনিসগুলো কিন্তু কিনে নিয়ে আসবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এখন মনে করো আমার পরিবারের আটা শেষ হয়ে গিয়েছে, অথবা পরিবারের সাবান যেটা ব্যবহার করি বা ডিটারজেন্ট পাউডার শেষ হয়ে গিয়েছে। এখন আমি চাকরি করি, আমি প্রতিষ্ঠান থেকে আসার সময় আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার তো বাসায় আটা নেই, আমাকে আটা নিতে হবে। আমার তো বাসায় ডিটারজেন্ট পাউডার বা সাবান শেষ হয়ে গিয়েছে, এটা কিন্তু নিতে হবে। আমি এটা মনে করে বাজারে নেমে এই জিনিসগুলো ক্রয় করে আমি বাসায় প্রবেশ করলাম। বাসায়ও আমার স্ত্রী, সে যেহেতু এটা প্রয়োজন, সে বাজারে এখানে আসলো, আসার পরে এই আটা, সাবান এবং ডিটারজেন্ট পাউডার সে ক্রয় করে সে চলে গেল, সে বাসায় চলে গিয়েছে। এখন আমিও কিন্তু জানি না, জানতে পারি নাই যে আমার ওয়াইফ এগুলো কিনেছে ইতিমধ্যে। আমার ওয়াইফও কিন্তু জানে না যে আমি চাকরি শেষে আমি যখন বাসায় যাব, আমি এই জিনিসগুলো এখানে কিনে নিয়ে কিন্তু বাসায় প্রবেশ করব। এই না জানার কারণে এই একই জিনিস কিন্তু দুইবার ক্রয় করা হলো। ঠিক তদ্রূপ, যেহেতু একটি হিসাবে প্রতিষ্ঠান তিনিও হিসাব রাখছেন তার ব্যাংকে কয় টাকা জমা হলো, ব্যাংক থেকে কয় টাকা চলে গেল, ঠিক তদ্রূপ ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু হিসাবটা রাখবেন যে এই গ্রাহকের অ্যাকাউন্টে কয় টাকা জমা হলো এবং এই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কয় টাকা চলে গেল। তখন এই যে না জানার কারণে অনেক লেনদেন আছে, এই লেনদেন সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি না। এই না জানার কারণে কিন্তু এই একটা গরমিল তৈরি হয়, উভয় হিসাবের কিন্তু টাকাটি কিন্তু মিলে না। পরবর্তী পর্যায়ে যে লেনদেনের কারণে গরমিলগুলো তৈরি হয়, সেটাকে খুঁজে বের করে নতুন করে আবার ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। এখানে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার যে সূত্র, আমি যদিও আজকে আমি এখানে কোনো অঙ্ক আলোচনা করব না, জাস্ট এখানে প্রাথমিক
একটি আলোচনা এখানে করব। যদি অঙ্কের শুরুতে এই তথ্য দেওয়া থাকে, নগদান বই মোতাবেক বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক যা ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা কথার একটি কথা যদি অঙ্কের শুরুতে বলা থাকে, তাহলে বুঝতে হবে যে এটা লেনদেন তো থাকবে আমাদের সামনে। সেই লেনদেন পরে আমাকে বুঝতে হবে যদি ব্যাংকে টাকা থাকে তাহলে যোগ হবে, আর ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে বিয়োগ হবে। এই প্রথম কথাটি যদি অঙ্কের শুরুতে বলা থাকে। আর দ্বিতীয় যে লাইনটি দেখতে পাচ্ছ, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, যদি অঙ্কের শুরুতে এই কথা বলা থাকে তাহলে এটার বিপরীত বা উল্টা কাজ আমাকে করতে হবে। তখন ব্যাংকে যদি টাকা জমা না থাকে তখন যোগ করতে হবে, আর ব্যাংকে টাকা জমা থাকলে আমাকে বিয়োগ দিতে হবে। আমি এই দুইটা পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আমাকে অঙ্কটি সমাধান করতে বলুক না কেন, আমার কিন্তু উত্তর কিন্তু এখানে একই আসবে। এখন আমরা জানবো যে কোন কোন লেনদেনের কারণে ব্যাংক কর্তৃপক্ষ এবং ব্যবসা প্রতিষ্ঠানের একটা গরমিল তৈরি হয়। আমরা সেই গরমিলগুলো নিয়ে এখানে আলোচনা করব। এখন আমি জাস্ট এখানে লেনদেনগুলো পড়বো, তোমরা একটু খেয়াল করো। যেসব চেক, এখানে যে বইয়ের যে উদাহরণটি দেয়া আছে, এটা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, এই নিয়ম অনুযায়ী এখানে লেনদেনগুলো উপস্থাপন করা হয়েছে। একই কথা, এটা বা এটা আমাকে উল্টা চিন্তা করলে কিন্তু হবে। যেসব চেক ইস্যু করা হয়েছে কিন্তু পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন হয়নি। চেক ইস্যু করা মানে কি, পাওনাদারকে আমরা চেক দিলাম বা কোনো কর্মচারীকে আমরা চেকের মাধ্যমে তার বেতনটা দিতে পারি, বাড়ি ভাড়া প্রদান করি, চেকের মাধ্যমে আমরা বাড়ি ভাড়া দিতে পারি। এখন আমি যখন কাউকে চেক ইস্যু করি, আমি কি মনে করি যে আসলে সে তো ব্যাংকে চলে যাবে, ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে সে টাকা তুলবে, তার মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি কমে যাবে। বাস্তবিক এটা মনে করে আমি কি করলাম, আমি আমার নগদের বই মোতাবেক ব্যাংক থেকে টাকাটি কমিয়ে দেখালাম। কিন্তু ওই যে চেকের যে মেয়াদ থাকে, ওই মেয়াদের মধ্যে ওই যাকে চেকটা দেয়া হলো সে যদি ব্যাংকে ব্যাংকে চেকটি উপস্থাপন না করে, তাহলে কিন্তু ব্যাংক থেকে কিন্তু আমার টাকাটি কমবে না, ব্যাংকে টাকা যা ছিল তাই রয়ে গিয়েছে। কিন্তু আমি কি মনে করলাম যে আমার ব্যাংক থেকে টাকাটি চলে গিয়েছে। এই যে এইটার কারণে আমাদের ব্যাংকের সাথে আমাদের সাথে একটা পার্থক্য তৈরি হয়। আসলে কিন্তু ব্যাংকে টাকা আছে, আমি মনে করলাম ব্যাংক থেকে টাকাটি কমে গিয়েছে। পরিশোধের জন্য ইস্যুকৃত প্রত্যয় বিল যা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি, একই কথা। প্রত্যয় বিল, এটা আমাকে পরিশোধ মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন তাকে আমাকে এই টাকাটি পরিশোধ করতে হবে প্রত্যয় বিল চেকের মাধ্যমে। আর আমি তো প্রত্যয় বিলের টাকাটা চেকের মাধ্যমে তাকে প্রদান করলাম, যাকে দিলাম সে যদি চেকটা নিয়ে ব্যাংকে না যায় তাহলে কি ব্যাংক থেকে আমার টাকাটি কমবে? কখনোই কিন্তু কমবে না। কিন্তু আমি কি জানলাম, আমি তাকে চেকটা দিয়ে দিলাম, তার মানে আমার ব্যাংকে কিন্তু এখন টাকাটি নেই। আমি কিন্তু নগদান বইতে ব্যাংক থেকে টাকাটি মাইনাস করে দেখালাম বা কমিয়ে দেখালাম, কিন্তু সে যদি চেকটি ব্যাংকে না জমা দেয়, ব্যাংক থেকে কিন্তু বাস্তবে আমার একটা টাকা কিন্তু এখানে কমবে না, এবং এটা না জানার কারণে একটা পার্থক্য তৈরি হয়। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। দেনাদার মানে কি, আমি তার কাছে টাকাটি পাই, এখন সে আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদে এসে টাকাটি দিয়ে দিলে আমার তো কোনো সমস্যা নেই। এখন ওই যে দেনাদার, তার কাছে যদি আমার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর থাকে, আমার সে যদি আমাকে না জানিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয়, তাহলে কি ব্যাংকের টাকাটি বৃদ্ধি পেল? কিন্তু আমি না জানার কারণে আমি কিন্তু নগদান বইতে কখনোই ব্যাংকে টাকাটি জমা দেখাবো না, কারণ সে আমাকে জানায় নাই। আমি না জানলে আমাকে কখনই নগদান বইতে দেখাবো যে আমি তার কাছে 5,000 টাকা পাই, মনে করো সে ব্যাংকে দিয়ে আসছে, আর আমি তো জানতে পারলাম না, তাহলে আমি তো নগদান বইতে 5,000 টাকা ব্যাংকে করে দেখাবো না। কিন্তু আমার না জানার কারণেও আমার স্বয়ংক্রিয়ভাবে সে ব্যাংকে জমা দেওয়ার কারণে আমার ব্যাংক অ্যাকাউন্টে এখানে বৃদ্ধি পাবে। কিন্তু এই না জানার কারণে ব্যাংকের সাথে আমাদের একটা অমিল বা গরমিল দেখা দিবে। ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট থেকে সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক দেনাদারের কাছ থেকে টাকাটি আদায় করেছে সরাসরি, যেটা ব্যাংক কর্তৃপক্ষ আমাকে জানায় নাই, তাহলে কি হবে, আমি কিন্তু নগদান বইতে ব্যাংকের ঘরের কখনো টাকাটি জমা দেখাবো না। কিন্তু ইতিমধ্যে ব্যাংকের যে পাস বই, সেখানে কিন্তু আমার টাকাটি আমার অ্যাকাউন্টে জমা দেখানো হয়ে গিয়েছে। আমি না জানার কারণে আমি ব্যক্তিগতভাবে আমার নগদান বইতে টাকাটি জমা করতে পারবো না।
ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় জনগণমুক্ত হয়নি, এটার ক্ষেত্রে একই ব্যাখ্যা। ব্যাংক আদায় করছে, আমি জানতে পারি নাই, যার ফলে ব্যাংকের সাথে আমাদের একটা অমিল বা গরমিল দেখা দিবে। ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য নোট যা নগদানভুক্ত হয়নি, এটার ব্যাখ্যা কি? ব্যাংক প্রাপ্য নোটের টাকাটি আদায় করেছে কিন্তু আমি জানতে পারি নাই, বিধায় আমার ব্যাংক পারলো আমার এই নগদান বই মোতাবেক যেটা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখা হয় সেখানে কিন্তু অবশ্যই টাকাটি পারবে না। ব্যাংক কর্তৃক মন্ত্রকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। এখন তো আধুনিক যুগ, এখন ব্যাংকে যদি আমি ব্যাংকে টাকা জমা দিই তাহলে ব্যাংক আমাকে মেসেজ দিল যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। ব্যাংক থেকে আমি টাকা উত্তোলন করলে ব্যাংক আমাকে মেসেজ দিল যে ব্যাংক থেকে টাকাটি কমে গিয়েছে। ব্যাংক আমার জমাকৃত টাকা পরে সুদ দিলে মেসেজ দিচ্ছে, কিন্তু আগে কিন্তু একসময় কিন্তু ছিল না। আগে আমাদেরকে যে ব্যাংকে যে খোঁজখবর নিতে হতো আসলে ব্যাংকের এখন আমার কয় টাকা জমা আছে, ব্যাংক কয় টাকা কাটলো আমার অ্যাকাউন্ট থেকে, এটা খোঁজখবর নিতে হতো। এখন ব্যাংক ব্যাংক যদি আমার অ্যাকাউন্টে সুদ জমা করলো, আমার অ্যাকাউন্টে টাকা ছিল সেটা সুদ দিল, আমি তো জানতে পারবো না ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ দিছে কয় টাকা দিছে। এই না জানার কারণে এই বাস্তবিক অর্থে ব্যাংকে বৃদ্ধি পেলো, আমি জানি না, যার ফলে আমি আমার নগদান বইতে টাকাটি কখনোই ব্যাংকের কলামে জমা দেখাবো না, যার ফলে একটা অমিল বা পার্থক্য তৈরি হলো। এইভাবেই আমরা চেষ্টা করলাম আসলে এখানে যে নগদান বইয়ের সাথে ব্যাংকের সাথে যে লেনদেনের কারণে একটা অমিল বা পার্থক্য তৈরি হয়, আমি সেটার কিছুটা এখানে আলোচনা করলাম। এখানে আরো আছে, এটা জমার ক্ষেত্রে বললাম যে লেনদেনগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়েছে কিন্তু আমি জানি না, বিধায় আমি নগদান বইতে এখানে অনুযায়ী জমাটা দেখাই নাই। এবার বিয়োগের ক্ষেত্রে আসি। আদায়ের জন্য জমাকৃত চেক যা এখন ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আমি যাদের কাছে টাকাটি পাই, আমি চেক জমা দিলাম, ব্যাংক কি করবে? এই চেকের টাকাটি তার কাছ থেকে আদায় করবে। আমি জমা দিয়ে আমি তো আমার নগদান বইতে দেখালাম যে ব্যাংকে আমি 5,000 টাকার চেক জমা দিলাম আদায়ের জন্য, তার মানে ব্যাংক অ্যাকাউন্টে আমার 5,000 টাকা বৃদ্ধি পাবে। আমি নগদান বইতে সে টাকাটি জমা দেখালাম। বাস্তবে ব্যাংকে তো আদায় করতে সময় লাগে, 1 দিন 2 দিন 3 দিন সময় লাগে। অনেক সময় ব্যাংক কিন্তু সে টাকাটি আদায় করতে নাও পারে। ব্যাংক যদি আদায় করতে না পারে সে আমাকে কিন্তু জানাবে না কখনো, পরবর্তী পর্যায়ে আমি জানতে পারবো, কিন্তু সে তো তাৎক্ষণিকভাবে আমাকে জানাবে না। কিন্তু আমি কি করলাম? নগদান বইতে দেখালাম আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, কিন্তু আসলে ব্যাংক যদি আদায় করতে না পারে এই টাকাটি কিন্তু আমার ব্যাংকে জমা হয় নাই, তার মানে টাকাটি ব্যাংকে নাই। না থাকলে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। ঠিক তদ্রুপ আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য নোট যা ব্যাংক কর্তৃক এখন আদায় হয়নি, আমি আদায়ের জন্য এই চেকের মতো করে এটি প্রাপ্য নোট জমা দিলাম। আমি মনে করলাম যে আমার ব্যাংকে টাকাটি জমা হবে, আমি আমার নগদের বই মোতাবেক টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখালাম। ব্যাংক যদি আদায় করতে না পারে বাস্তবিক অর্থে, তাহলে কিন্তু কখনোই ব্যাংক মূল যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে জমা হবে না, এবং এর কারণে যদি জমা না হয় তাহলে কিন্তু ব্যাংকের বই পাস বই মোতাবেক আর আমাদের নগদান বই মোতাবেক একটা অমিল বা গরমিল তৈরি হবে। ব্যাংক কর্তৃক মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন যা নগদানভুক্ত হয়নি। মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমি মনে করি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমি ব্যাংক থেকে টাকাটি উত্তোলন করলাম, ব্যাংক তো এখানে লিপিবদ্ধ করলো, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের যে কর্মচারী সে কিন্তু জানলো না যে মালিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার প্রয়োজনীয় টাকাটি উত্তোলন করলেন, যার ফলে কর্মচারী বা হিসাব রক্ষক সে কিন্তু নগদান প্রতি টাকাটি মাইনাস করে দেখাবে না, এবং এই না জানার কারণেই ব্যাংকের সাথে আমাদের একটা অমিল বা গরমিল তৈরি হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ তা নগদানভুক্ত হয়নি। ব্যাংক যে আমাদেরকে এত সেবা প্রদান করে, এই সেবার বিনিময়ে কিন্তু ব্যাংক একটা চার্জ কর্তন করে রাখে অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে একটা নির্দিষ্ট সময় পরে। এখন সে যখন চার্জটি কর্তন করবে আমার অ্যাকাউন্ট থেকে, এখন তো মেসেজ দিচ্ছে বর্তমান যুগে, কিন্তু আগে তো ছিল না, তাহলে আমি জানতে পারলাম না ব্যাংক আমার থেকে অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে রাখছে, যার ফলে ব্যাংক কি করলো? আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে আমার বর্তমানে অ্যাকাউন্টে কয় টাকা জমা আছে তার একটা হিসাব করে রাখলো, কিন্তু আমি না জানার কারণে আমি নগদান বইয়ের ব্যাংক কলাম থেকে টাকাটি মাইনাস করলাম না, যার ফলে তাদের সাথে আমাদের একটা হিসাবের অমিল বা গরমিল দেখা দিল। ব্যাংক কর্তৃক সরাসরি পাওনাদারকে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংকে আমি নির্দেশ দিয়েছিলাম যে অমুক পাওনাদারকে টাকাটি দিয়ে দাও, যার ফলে ব্যাংক কি করলো? আমি আমার কাছে যে পাওনাদার টাকাটি পায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে সরাসরি টাকাটি দিয়ে দিল, আমি জানতে পারলাম না। আমি না জানার কারণে ব্যাংক কি করলো? আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি মাইনাস করলো, কিন্তু বাস্তবিক আমার অ্যাকাউন্টে টাকাটি নেই, কিন্তু আমি কিন্তু নগদান বই মোতাবেক আমার ব্যাংকের কলম থেকে টাকাটি মাইনাস করলাম না, যার ফলে এই অজানার কারণে ব্যাংকের সাথে আমাদের এটি পার্থক্য তৈরি হয়। আমি খুবই অল্প সময়ের মধ্যে এখানে চেষ্টা করলাম তোমাদের মূলত এই যে ব্যাংকের সাথে আমাদের যে মতের অমিল হয় বা পার্থক্য হয়, এবং সেই কারণে আমাদের উভয়ের মাঝে
ব্যাংকের হিসাবের সঠিক তথ্যটা কিন্তু এখানে পাওয়া যায় না। সেই লেনদেনগুলোর কারণে এখানে ব্যাখ্যা সহকারে উপস্থাপন করার চেষ্টা করলাম। এখানে আরও লেনদেন আছে, যে লেনদেনগুলো আলোচনা করতে অনেক সময় লাগবে। আমি অল্প সময়ের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমি পরবর্তী ভিডিওতে এই ব্যাংক সমন্বয়ের যে বিবরণী, এটার অঙ্ক নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে একটি কথা বলবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। এবং তোমাদের কাছ থেকে উৎসাহ পাওয়ার কারণে আমি আরো মানসম্মত এখানে ভিডিও তৈরি করতে পারবো। তোমাদের এই সাপোর্টটি আমার খুবই প্রয়োজন। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।